হিন্দু সমাজের তোষণের কথা যেটা করছে, এটা তো ভারতবর্ষের সংবিধান নয়। ধর্মের কিন্তু অনুভব করতে হয়। নগ্ন করা হয়েছে রাজনীতিকে। বর্তমান প্রজন্ম ওই পলিটিক্সটাকে মনে করে একটা মাডি জিনিস। বাংলার রাজনীতিতে চিকিৎসকের অবদান সত্যি কি বাংলার রাজনীতি অস্তাচলে? অকপট স্বীকারোক্তিতে বিশিষ্ট চিকিৎসক শশী পাঁজা। অবাক হয়ে যেতে হয় যে একেবারে আলাদা মেরুকরণের রাজনীতিতে কিংবা একটা আলাদা দর্শনেতে এত তাড়াতাড়ি মানুষের কি করে মাইন্ড ট্রান্সফার হয়ে যায়, মনটা মানসিকভাবে কিভাবে তারা হঠাৎ একটা চিন্তাভাবনা জাতীয়বাদীদের বিশ্বাস করছিলেন, আপনি হঠাৎ ওইখান থেকে সরে গিয়ে অন্য মানে প্রায় সংবিধান বিরোধী, যেখানে সেকুলার বিষয়টা থাকছে না, যেখানে আপনি দেখছেন যে তারা তোষণের কথা বলেন, তারা কিন্তু আমাদের হিন্দু সমাজের তোষণের কথা যেটা করছেন, এটা তো ভারতবর্ষের সংবিধান নয়। যেখানে ধর্মের প্রদর্শনের কথা আসছে, ধর্মের কিন্তু অনুভব করতে হয়। আমরা কি ধার্মিক নই, কিন্তু সেটাকে প্রদর্শনের জায়গা এত নগ্ন করা হয়েছে রাজনীতিকে। তাতে কি হয়, যারা রাজনীতিতে আসতে চায় তারাও কিন্তু সরে যায়। বর্তমান প্রজন্ম ওই পলিটিক্সটাকে মনে করে একটা মাডি জিনিস, একটা এখানে মাটি কাদা ছোড়াছুড়ি হয়, কিন্তু রাজনীতি খারাপ নয়। যারা রাজনীতি করছেন সে রাজনৈতিক মানুষ কিন্তু সেটাকে খারাপ করছেন। এমন অবস্থায় আমরা যখন দেখি যে হঠাৎ আমাদের সঙ্গে ছিলেন, চলে গেলেন অন্য জায়গা, এই জলাঞ্জলি দিয়ে কি করে যায়, এটা অবাক করে দেয়। আবার এতদিন কেন হয়নি, হঠাৎ ভোটের মুখে কেন হয়েছে, এই প্রশ্নের জবাব তারাই দেবেন। কিন্তু যখন আপনি এবং আমি এখন বিরোধী হয়ে গেছি, তখন নির্বাচনী লড়াইতে বিরোধী পক্ষের বিরুদ্ধে যেমন লড়তে হয়, সে লড়াইটা তো হবে। রাজনীতির কতটা অবক্ষয় বা রাজনীতির উত্থাপন পশ্চিমবাংলায় হয়েছে? দেখুন, বিগত দিন যে সময়টা আপনি আরম্ভ বললেন, সেই সময়টা আমার বয়সী ছোট ছিল, এবং তারপরে অবশ্য পড়াশোনা ইত্যাদি এগুলো নিয়ে হয়তো খুব পলিটিক্যাল সেভাবে ছিলাম না। আর তারপরে যখন বিয়ে হয়ে আসা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এখানেই পড়াশোনা করা, আরজিকর মেডিকেল কলেজে সব আশেপাশে সব দেখা, তখন মোটামুটি সে রাজনৈতিকভাবে সচেতনতা। আমার মনে হয় যে যেই জায়গায় অবক্ষয়টা আরও বেশি হয়েছে, রাজনীতি সকলেই করতে পারেন, যেমন বললাম নির্বাচনী লড়াই সকলেরই অধিকার আছে, কেউ জিতবে কেউ হারবে সেই বিষয়টা রয়েছে, মানুষের ভোটের জন্য আপনি চাইতে পারেন, সকলেরই অধিকার আছে। কিন্তু যেই জায়গা অবক্ষয় ঘটেছে, যে এখন কিন্তু আপনি শুধু ভোট চাওয়া অবধি রাখছেন না, আপনি কিন্তু তার জীবনটাকে প্রভাবিত করার চেষ্টা করছেন, তার প্রভাবিত নয়, হস্তক্ষেপ করার চেষ্টা করছে। ঠিক সেইভাবে মানুষ যদি আজকে বলে না কি দরকার বলা, এই তো আবার সোশ্যাল মিডিয়াতে ট্রোল করবে, কিংবা টুইটারে ট্রোল করবে, ফেসবুকে গালাগালি করবে, এই যে তাকে ভাবিয়ে তুলছে যে সে স্বাধীনভাবে বলতে পারবে না, অর্থাৎ জীবনে হস্তক্ষেপ করছে। শুধু ভোটটা নিতে নয়, জীবনে হস্তক্ষেপ করে আপনি কি পরবেন, কি খাবেন, কোনটা খাওয়া উচিত, কোনটা, এই তো সেদিকে রিপ্ড জিন্স লোক। আপনি জানেন কলকাতা বুকে ভবানীপুরে গত 2-3 বছর আগেও ভারতীয় জনতা পার্টি আড়ালে একটা ক্যাম্প করেছে, যেখানে দেখা যাচ্ছে হঠাৎ অনেক প্রেগনেন্সি উমেন, যারা প্রেগনেন্ট উমেন, তাদের নাকি কি কাউন্সেলিং হচ্ছে। তো কাউন্সেলিং, আমাদের তো একজন সন্দেহ চোখে গেছিল, তিনি একজন প্রতিষ্ঠিত সমাজকর্মী, এবং দেখে অবাক হয়ে যায় যে কত মহিলা দমন আপনি করবেন এবং কতটা রিগ্রেসিভ, মানে কতটা পিছিয়ে পড়া চিন্তাভাবনা। বলা হচ্ছে যে অন্তঃসত্ত্বা মা, তো তার পেটে একজন শিশু আছে, তাকে সেই সময়টা প্রায় মগজদোলাই মতো করে বলছে যে এই সময় এই কথাগুলো শুনলে নাকি মা শিশু ওইটাই শিশু আপনার পেটে শুনছে, ফলে কতটা তুমি যদি ভালো মা হও, মানে আমি বুঝতে পারি না যে কি বলতে চাইছে। সে ভালো মা যে নয়, কেন বা বললো এটা ভালো মা, ভালো সন্তান, এতটা রিগ্রেসিভ। তাহলে খুব ওটার তারপরে ক্যাম্পের বিরুদ্ধে সমাজকর্মীরা এসে ওটাকে বন্ধ করলো, যে আপনি একটা অন্তঃসত্ত্বা মাকে কি দেখেন,
তার হেলথ প্যারামিটার্সগুলো দেখেন, তার অ্যানিমিয়া আছে কিনা, ওইগুলো নিয়ে কিছু নেই। তার অ্যানিমিয়া আছে কিনা, তার ব্লাড লেভেল ঠিক আছে কিনা, সে ইঞ্জেকশন নিয়েছে কিনা, এই সব কিছু নেই। এরা কিন্তু এই যে জীবনের মধ্যে প্রবেশ করে একটা মগজ দোলাই করার চেষ্টা করছে। এটা অদ্ভুত, অবাক হয়ে যেতে হয়। প্রত্যেকটি নির্বাচন যখন ভারতবর্ষে হয় তখন দেখবেন কিছু কিছু মানুষ খালিস্তানি হয়ে যায়, কিছু মানুষ পাকিস্তানি হয়ে যায়, কিছু মানুষ, অনেক মানুষ বাংলাদেশি হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। ফলে এটা কি ধরনের, এটা কি সত্যি দেশের পক্ষে ভালো? আর এই পরিচয় নকশাল হয়ে যায়, আর অনেক কিছু হয়ে যায়, সমাজ বিরোধী হয়ে যায়, আর অ্যান্টি ন্যাশনাল হয়ে যায়, দেশের বিরুদ্ধে কথা বলছেন, দেশদ্রোহী হয়ে যান। এই জন্যে আমাদের দেখবেন মাননীয় সাংসদ একজন বলেছেন রাজ্যসভাতে, এই চলছে এখন পার্লামেন্ট কিন্তু চলছে, পার্লামেন্টটাকে ছেড়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের গৃহমন্ত্রী এবং আরও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী প্রত্যেকে পশ্চিমবাংলায় নির্বাচন করছে। তাহলে ভারতবর্ষের বিকাশের কথা বলেন কী করে? ভারতবর্ষের বিষয়গুলো কোথায় আটকে রয়েছে? পার্লামেন্ট চলছে, তারা নেই। তাহলে সংবিধান শিরোধার্য নাকি ভারতীয় জনতা পার্টি ম্যানিফেস্টোটা শিরোধার্য? যে যাদের থাকার কথা পার্লামেন্টে, তাহলে পার্লামেন্ট ডেকেছ, পার্লামেন্ট হচ্ছে, চলছে, কিন্তু তাদের অনুপস্থিতি। এইগুলো কি মানুষ মানবে? আমরা তো ছেড়েই দিলাম ডিমনিটাইজেশনের জন্যে মানুষের কত ক্ষয় হয়েছে, কত ক্ষতি হয়েছে, কত ছোট ছোট ব্যবসা বন্ধ হয়ে গেছে, ক্ষুদ্র ব্যবসাগুলো বন্ধ হয়ে গেছে, দিনান্তে দিন পরে মানুষের কী কষ্ট। মাইগ্রেন্ট লেবারার্স যারা 4 ঘন্টা লকডাউনে ফিরতে পারলো না, তারপর তাদেরকে নিয়ে রাজনীতি, কতজনের মৃত্যু হয়েছে, কতজন পৌঁছতে পারেনি, কতজন হেঁটে চলা, নো ডেটা অ্যাভেলেবেল, সব দেখেছি। গরিব মানুষ কোভিড আমফানের সময় আরও গরিব হলেন, কিন্তু কিছু মুষ্টিমেয় মানুষের কিন্তু তাদের অর্থের বৃদ্ধি হয়েছে কোভিড আর আমফানের মধ্যে, এগুলো তো দেখেছি। তা এইগুলোর তো কোনো জবাব নেই। সবচেয়ে অবাক লাগে যে আমরা এই দেশের মানুষ জানতে চাই, কিন্তু দেশের মানুষ যারা জবাব দেবে, নেতৃত্ব, তারা কিন্তু প্রেস কনফারেন্স করেন, প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করেন। বিকাশের সম্বন্ধে কোনো দেখি না, হাতরাসের সম্বন্ধে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কিছু বলে না। সেই রাজ্যের চিফ মিনিস্টার যেভাবে হাতরাস হ্যান্ডলিং হয়েছে, এরপরে নারী নির্যাতনের কথা পশ্চিমবাংলা তারা বলে কী করে, নারীর উপর অত্যাচারের ওপর বলে কী করে, ন্যায় অন্যায়ের কথা বলে কী করে। সমাজের এই অবক্ষয়টাকে মানুষ হিসেবে, ভোটার হিসেবে, একজন সমাজকর্মী হিসেবে কীভাবে কেটে পারতে পারে? সচেতনতাই ওই অস্ত্র। আমাকে সচেতন হতে হবে, সামাজিকভাবেও সচেতন হতে হবে। যেগুলো অপরাধ আমরা বলি, সামাজিক অপরাধ, সামাজিক অবক্ষয় যেগুলো করে, যেমন নারীদের উপর যে অত্যাচার, এটার বিরুদ্ধে লড়া, সচেতন হওয়া। কিন্তু সে নারীকেই দোষ দেব, এটা তো সচেতনতা নয়। আপনাকে কে কী অসত্য ভাষণ বলে চলে গেলে, সেটা হোয়াটসঅ্যাপেও সার্কুলেট হয়ে গেল, এইগুলোর উপরে নিয়ন্ত্রণ রাখা। এটা যদি আমি ধরুন একটা পেলাম কিছু, আমি ওটা সার্কুলেটই করলাম না, কারণ আমি জানি যে এটা অসত্য কথা। কিন্তু অসত্য কথা প্রচার এবং প্রসার, এটা আইন বিরুদ্ধে, এটা মানুষের মধ্যে কিন্তু ভেদাভেদ তৈরি করে। তাহলে আমরা যদি সার্কুলেটই না করি, অর্থাৎ আমাকে সচেতনতা একমাত্র অস্ত্র। দিলীপ ঘোষ গত 3 দিন আগে বলেছেন যে একটি পা ওইভাবে তুলে না দেখিয়ে, শাড়িটা না পরে বারমুডা পরলেই পারতেন। এটা কি নারী স্বাধীনতার অবক্ষয়? মুখ্যমন্ত্রীকে, যিনি তার জন্য বিরোধী দলনেত্রী, তাকে যদি তারা এইভাবে অপমান করতে পারে, তাহলে সাধারণ একজন নারী প্রতি কী বার্তা যাচ্ছে, এবং তাদের কর্মকর্তারা তাহলে কতটা সাধারণ নারীকে তারা কি সম্মান দেখাবে যখন দেখবেন যে তাদের নেতৃত্বে যারা রয়েছেন তারা এই ধরনের কথা বলেন। তাহলে পরে লিডারশিপটা সেটা হয় যেটা আপনার দলীয় কর্মীকে ইন্সপায়ার করবে। আপনি তো আপনার দলীয় কর্মীকে ইন্সপায়ার করছেন ভালো কাজ করার জন্যে না, তাকে আপনি লাইসেন্স দিয়ে দিচ্ছেন বাজে কথা বলতে এবং বাজে কাজ করার জন্য। একটা স্লোগানের নামে হত্যা হতে পারে না, একটা স্লোগানের নামে আপনি কিন্তু কাউকে ইন্টিমিডেট, মানে ভয় দেখাতে পারেন না। ভগবান শ্রীরামকে আমরা পুজো করি, জয় সিয়ারাম বলি, অবশ্যই জয় সীতারাম বলি, এবং আমরা এটাও জানি যে উত্তর ভারতে রাম রাম, ওটা কিন্তু ওদের গুড মর্নিং বলা মতো।
কিন্তু আপনি কি সত্যি ওই জায়গায় রেখেছেন, নাকি আপনি ওটাকে পলিটিক্যাল স্লোগান করেছেন এবং ওই স্লোগান করে মানুষের মৃত্যুও দেখেছেন? পুরো ভোটের সময়টা, ইলেকশনের সময়টা মানুষকে কি বলবেন? প্রথমে গরমকালে এই গ্রীষ্মকালে সবসময় ভোট হয়, এবং এই গ্রীষ্মকালে সব প্রার্থীরাও যেন সুস্থ থাকুক, সবল থাকুক সবাই, আমরা সকলেই, এবং তার সাথে সাথে মানুষও, কারণ মানুষের দরজা দরজা আমরা যাচ্ছি। এবং এবার শুধু গ্রীষ্মকাল নয়, তার সঙ্গে কোভিড সাবধানতা, এই দুটি মাস্ক পরার বিষয়টা তো থাকবেই। তার সাথে সাথে যতটা সামাজিক দূরত্ব রাখা যায়, এবং অবশ্যই ভোটের আবেদন আমাদের সিম্বল, আমাদের পার্টির পক্ষে থাকবে। এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা সকলেই যেন নিজ নিজ স্বাধীনতা নিয়ে বেঁচে থাকতে পারি, নির্ভয়ে বেঁচে থাকতে পারি। এবং আশা করি যে আমি এবার কাটিং অ্যাক্রস অল পার্টি লাইন্স বলি যে আমিও তো একজন রাজনৈতিক দলের কর্মী, আমি যেন সেই লেভেলটা রাখি যাতে মানুষ আমাদেরকে ভোট দিতে ওই নোটা অপশনটা যেন না নেয়, নান অফ দি অ্যাবাভ, কাউকে আমার যোগ্য মনে হলো না। এটা কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের ক্যান্ডিডেটের প্রতি একটা অনাস্থা, এই জায়গা থেকে আমাদের সেই আস্থা অর্জন করতে হবে।